হঠাৎ রিয়া আমার চোখের সামনে হাত দিয়ে ইশারা করে বলল, তোমার দেখা কি হয়েছে? আমি বললাম, কি বলবো রিয়া, এত সুন্দর একটা জায়গায় এসেছি, এখান থেকে তো আমি চোখই ফিরাতে পারছি না। রিয়া বলল, অনেক সময় আছে ভাই, তুই পরে দেখিস, এখন আয় আমি তোকে সবার সাথে পরিচয় করিয়ে দেই। আমার মনটা মুহূর্তের ভেতরে খারাপ হয়ে গেল। রিয়া আমাকে ভাই বলে ডাকছে, কলিজায় আঘাত পেলাম। যাকে আমি এতটা পছন্দ করি সে যদি আমাকে ভাই বলে ডাকে কেমন লাগবে বলেন? হঠাৎ ভেতর থেকে রিয়ার মতো দেখতে একজন মহিলা বের হয়ে আসলো। তবে তার বয়স রিয়ার থেকে একটু বেশি হবে হয়তো, কিন্তু তার শরীরে যেই পোশাক আছে তা দেখে আমি অনুমান করে নিলাম এনি হয়তো রিয়ার ছোট চাচি। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, এনি আমার ছোট মা। আমি সালাম দিয়ে বললাম, ভালো আছেন আন্টি? রিয়ার চাচি আমাকে ধমক দিয়ে বলল, রিয়ার বন্ধু হয়ে এসেছো এখানে, আর আমাকে আবার আন্টি বলছো? চাচি বলবে চাচি। আমি রিয়ার দিকে ইশারা করে বললাম, কি বলল? রিয়া আমাকে উল্টা ধমক দিয়ে বলল, এত লজ্জা পাওয়ার কি আছে? তোর বুঝি চাচি ছিল না? এখানে সবাই হয়তো অন্য জাতি হতে পারে, কিন্তু তোর সাথে কেউ কি এখন পর্যন্ত বেয়াদবি করেছে বল? আমি এবার মাথা উঁচু করে রিয়ার চাচির দিকে তাকিয়ে বললাম, আসলে আমি তো এখানে নতুন এসেছি, একমাত্র রিয়া ছাড়া কাউকে চিনি না, কিছু মনে করবেন না, কয়েকদিন আপনাদের সাথে থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে। তবে একটা কথা কি জানেন চাচি, আপনি কিন্তু রিয়ার থেকেও বেশি সুন্দরী। আমার কথা শুনে রিয়ার চাচি হাসি দিয়ে বলল, তুমি ছেলেটা অনেক ভালো। রিয়া যা, ওর যেই রুমটা পছন্দ হয় ওইটাই ওকে দিয়ে দে। রিয়া আমাকে রেখে উপরে উঠতে উঠতে বলল, ছোট চাচি আজকে আমি খুব ক্লান্ত, মিতুকে বলো আমার পাশের রুমটা ওকে দেখিয়ে দিতে। রনি তুমি প্লিজ কিছু মনে করো না, তুমি জানো তো আমার উপর দিয়ে কেমন একটা ঝড় বয়ে গেছে। এই বলে রিয়া উপরে চলে গেল। মনে মনে আমি বললাম, আমাকে বিপদে ফেলে চলে গেল। আমি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। হঠাৎ রিয়ার চাচি সেতু বলে একটা ডাক দিয়ে আমাকে বলল, এখানে লজ্জা পাওয়ার কিছুই নেই, এখানে তোমাকে কেউ কিছু করতে পারবে না। আজকে থেকে মনে করো আমরা তোমার পরিবার। এর মাঝেই যে মেয়েটা আমাকে দরজার বাহিরে জড়িয়ে ধরেছিল সেই মেয়েটা আমাদের সামনে এলো। তার মানে এই মেয়েটার নাম সেতু। দেখে কেমন যেন ডাইনি ডাইনি লাগে। সেতুর মা আমাকে বলল, যাও বাবা, আমার মেয়ের সাথে উপরে যাও, ও তোমার ছোট বোনের মতোই, আর যদি কোনো সমস্যা হয় আমাকে বলবে, কেমন? সেতুকে আমার বোন বলতেই সেতু মুখ বাঁকিয়ে ওর মাকে বলল, আম্মু তুমিও না, যাকে তাকে আমার ভাই বানিয়ে দাও, ভালো লাগে না আমার এসব। সেতুর মা সেতুকে ধমক দিয়ে বলল, তুই ওকে নিয়ে যাবি নাকি? সেতু আর কিছু না বলে উপরে উঠতে লাগলো। আমি ওর পেছনে পেছনে যেতে লাগলাম। উপরে উঠতে উঠতে সেতু বলল, আচ্ছা আপনি কি তখন রাগ করেছেন? আমি বললাম, কি জন্য আমি আপনার সাথে রাগ করব? সেতু বলল, না, তখন যে আপনাকে জড়িয়ে ধরেছি, আসলে আপনার মতো হ্যান্ডসাম একজন ছেলে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। বাহিরে দেখেছেন তো হাতির মতো দানব, চেহারা কি বিশ্রী। আসলে মানব জাতির মতো সুন্দর আর কেউ হতে পারে না। আর সেই সময়ের জন্য সরি, কিছু মনে করবেন না। আমি বললাম, না থাক, সমস্যা নেই, আমি বুঝতে পারছি। সেতু আমাকে একটা রুমের সামনে নিয়ে গিয়ে বলল, আপনার পরের রুমটাতে রিয়া আপু থাকে, আর এইটাই আপনি থাকবেন, আর বামে যে রুমটা আছে ওটাতে আমি থাকি। যদি ভয় পান আমাকে ডাক দিবেন, কেমন? আমি মনে মনে বললাম, হ্যাঁ, আমাকে তো কুত্তা কামড় দিয়েছে, নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসবো। সেতু দরজা খুলে রুমের ভেতরে ঢুকলো। সেতুর পেছনে পেছনে আমিও গেলাম। রুমের ভেতরে ঢুকে দেখি ভেতরে কিছুই নাই, একদম সবকিছু ফাঁকা হয়ে পড়ে আছে। আমি এসব দেখে বললাম, বাহিরে সবকিছু এত এত সুন্দর আছে সাজানো, আর ভেতরে কিছুই নেই, তাহলে আমি থাকবো কোথায়? সেতু আমার দিকে তাকিয়ে বলল, আসলে এই রুমটা অনেকদিন হলো ফাঁকা হয়ে পড়ে আছে, কেউ থাকে না এখানে, এজন্য সবকিছু অদৃশ্য হয়ে গেছে। তুমি একবার চোখ বন্ধ করো, আমি সবকিছু ঠিকঠাক করে দিচ্ছি। আমি সেতুর কথা শুনে হালকা করে চোখ বন্ধ করে দেখার চেষ্টা করছি সেতু কিভাবে জাদু করে। হঠাৎ করে সেতু আমাকে ধমক দিয়ে বলল, তুমি হয়তো জানো না আমি একজন রাজার মেয়ে, আমার জাদু সবার থেকে স্পেশাল, এজন্য বললাম ভালো করে চোখ বন্ধ করে নাও, একদম কিছুই দেখার চেষ্টা করবে না, নইলে কিন্তু আমি তোমার প্যান্ট খুলে দিব। এবার আমি ভালো করে চোখ বন্ধ করে নিলাম। মনে মনে বললাম, বদমাইশ মেয়ে একটা, এখানে আমি নতুন এসেছি, তাও তো ওদের মেহমান নাকি, আর আমার সাথে কি ব্যবহার করছে, লজ্জা করে না নাকি? পরীদের লজ্জা নেই কি জানি, হয়তো নাই। সেতু আমাকে বলল, এবার আস্তে করে চোখ খুলে দেখো তো সবকিছু ঠিকঠাক আছে কিনা। সেতুর কথা মতো আমি চোখ খুলে সামনে তাকিয়ে দেখি সবকিছু একদম সুন্দর করে সাজানো গোছানো আছে, তবে বিছানাটা এত উঁচু যে আমাকে এর উপরে উঠতে হলে একটা মই লাগবে। আমি সেতুর দিকে ইশারা করে বললাম, এটা আগে ঠিক করে দাও, এত উঁচুতে আমি কিভাবে উঠবো? সেতু সামনে তাকিয়ে দেখে বলল, ও সরি সরি, দাঁড়াও আমি সবকিছু ঠিক করে দিচ্ছি, একদম তোমাদের মানুষেরা যেভাবে থাকে সেভাবে করে দিচ্ছি। এখানে তো জিনেরা থাকতো, আর তুমি তো
দেখলেই ওরা কতটা উঁচু। সেতু হাতে ইশারা করতেই আমার চোখের সামনে সবকিছু ঠিকঠাক হয়ে গেল। আমি শুধু বোকার মতো তাকিয়ে আছি। সেতু আমার দিকে তাকিয়ে বলল, এখন সবকিছু ঠিকঠাক আছে তো? আমি বললাম, হয়েছে, ধন্যবাদ তোমাকে। তবে আমাকে কিছু শেখাও না, কি সুন্দর জাদু করো তোমরা। সেতু বলল, আপনার সবকিছু এখনো ছোট আছে, আগে বড় হোক তারপরে। আমি চোখ বড় করে বললাম, কি? সেতু বলল, আরে কিছু না, এমনিই মজা করলাম। আচ্ছা, আমি কি তোমার নাম ধরে ডাকতে পারি? আমি বললাম, না, নাম ধরে ডাকার দরকার নেই, ভাইয়া বলে ডাকবে, ঠিক আছে? সেতু বলল, হ্যাঁ, বললেই হলো, রনি বলে ডাকবো। এইবার ঠিক আছে। আচ্ছা, তুমি মনে হয় অনেক ক্লান্ত, একটু বিশ্রাম নিয়ে নাও, এখন আমি আসি, ঠিক আছে? এই বলে সেতু চলে গেল। আমি দরজা লাগিয়ে বিছানায় শরীর হেলিয়ে শুয়ে পড়লাম। আহা, কি আরাম! এত তুলতুলে বিছানায় আমি এর আগে কখনো শুই নাই। কখন যে ঘুমিয়ে গেলাম আমি নিজেও বলতে পারি না। যখন ঘুম ভাঙলো তখন সামনে তাকিয়ে দেখি রিয়া ম্যাম কফি হাতে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি বিছানা থেকে লাফ দিয়ে উঠে বললাম, আরে ম্যাম, এসব কি করছেন? আপনি আমার জন্য কফি নিয়ে এসেছেন? রিয়া বলল, সেই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আর কতবার তোমাকে বলেছি আমাকে ম্যাডাম ডাকবে না। আমি বললাম, আচ্ছা বাবা, সরি, আর ম্যাডাম বলে ডাকবো না। হঠাৎ আমার রিয়া ম্যামের উপর চোখ পড়ল। রিয়া ম্যাম এত সুন্দর করে সাজুগুজু করেছে, কি বলবো। এমনি তো তিনি এত সুন্দর, তার উপর আরো সেজেছে। আমি তো ভাই পাগল হয়ে যাব। আবার পরেছে নীল শাড়ি, যেটা আমার খুব ফেভারিট। রিয়ার শরীর থেকে যে ঘ্রাণটা আসছে, এটা একদম আমাকে পাগল করে দিবে অবস্থা। রিয়া ম্যাম আমাকে বলল, আগে যাও, ফ্রেশ হয়ে নাও, আমি বসে আছি এখানে, তাড়াতাড়ি করো। বিছানা থেকে নেমে সরাসরি ওয়াশরুমে ঢুকে গেলাম। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রিয়া ম্যাম বসে বসে কি জানি চিন্তা করছে। আমি রিয়া ম্যামকে প্রশ্ন করলাম, রিয়া, হঠাৎ করে আমার জন্য কফি নিয়ে আসলে, বিষয়টা কি? বুঝলাম না। আমার কথা শুনে রিয়া বলল, আগে তো তুমি আমার জন্য কষ্ট করে কফি নিয়ে আসতে, তাই চিন্তা করলাম আজকে না হয় আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসি। আমি বললাম, অনেক ধন্যবাদ তোমাকে। রিয়া বলল, আচ্ছা রনি, আমাকে কেমন লাগছে বলো তো? আমি বললাম, কি আর বলবো, আমার মনে হয় কি জানেন, আপনার জন্য রূপবতী শব্দটা এসেছে। আপনার রূপ দেখলে যে কেউ পাগল হয়ে যাবে। এই পর্যন্ত বলে রিয়াকে আবার বললাম, আরেকটা কথা তুমি হয়তো জানো না, এই নীল কালার আমার ভীষণ পছন্দ। এক কথায় এত এত সুন্দর লাগছে তোমাকে, আমি নিজেই এই রূপ দেখে পাগল হয়ে গেছি। রিয়া বলল, হয়েছে, তোমাকে আর পাগল হতে হবে না। আমি যার জন্য সেজেছি সে পাগল হলেই হবে, আর লাগবে না। এখনো ওকে আমি দেখি নাই, না জানি আগের থেকে কেমন হয়েছে। রিয়ার কথা শুনে মুহূর্তেই আমার মনটা খারাপ হয়ে গেল। তার মানে রিয়া আজকে অন্য কারোর জন্য সেজেছে, অন্য কাউকে দেখানোর জন্য সেজেছে। বুকটা কেমন করে জানি কাঁপতে লাগলো, হয়তো রিয়াকে হারানোর ভয়ে কাঁপছে। শুধু বললাম, সে এখন কোথায়? আমি কি তাকে দেখতে পারবো? রিয়া বলল, পারবে না কেন, অবশ্যই দেখাবো। এর মাঝে সেতু রুমে ঢুকে রিয়াকে বলল, আপু, তোর ক্রাশ কিন্তু বিয়ে করে নিয়েছে, এটা তুই জানিস? রিয়া একটু মন খারাপ করে বলল, কি সব উল্টাপাল্টা কথা বলিস? সেতু হাসি দিয়ে বলল, রে বোন, ও বিয়ে করেছে অনেক দিন হলো। বিশ্বাস না হলে তুই কিছুক্ষণ পর নিজ চোখেই দেখতে পারবি। আমি বলে এসেছি আমাদের বাসায় আসতে। আচ্ছা, এসব কথা পরে হবে, এখন তুই কি যাবি দেখতে? রিয়া আর কিছু না বলে সামনে চলে যেতে লাগলো। বুঝতে পারলাম বেচারি খুব কষ্ট পেয়েছে সেতুর কথা শুনে, তবে আমি একটু খুশি হয়েছি। যা হয়েছে বেশ ভালোই হয়েছে, কি বলেন আপনারা? সেতু আমার দিকে তাকিয়ে বলল, এখন নিচে চলেন সাহেব, খাবার খেতে হবে নাকি?